Boot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 11:59 এবং শুরু হয়ে গেল ভূত এফএম ঈদ স্পেশাল। এবং আজকে রাত পোহালেই কালকে ঈদ, এবং আমাদের সবার মধ্যে একটা ঈদের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে কেউ হয়তো এই মুহূর্তেও হাটে আছেন, গরু কেনা নিয়ে ব্যস্ত, কেউ হয়তো গাড়িতে করে যাচ্ছেন আপনজনের সাথে দেখা করতে, ঈদ কাটাতে এবং ঈদের ছুটি কাটাতে, এবং সবাই মিলে ঈদ করতে। তো এরকম একটা সময়ে আজকের ভূত এফএমটা, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আপনাদের আনন্দ দিতে পারবো। এই কয়েকদিন আমি যতটা মেল পেয়েছি, যখন থেকে জানিয়েছি যে আমরা ভূত এফএম ঈদ স্পেশাল করতে চাই, তখন থেকে আপনাদের সবারই একটাই কথা ছিল যে ডক্টর আলিফ, আফনান ভাই এবং বাবু ভাইকে নিয়ে আসার জন্য। এই তিনটি নাম স্টার দিয়ে লেখা ছিল একদম। অনেকে এভাবে ইমেইল করেছেন, আমাদের কমেন্টের সেকশনে গিয়ে কমেন্ট করেছেন, আমাদেরকে ইনবক্স করেছেন, এবং সেই নামগুলো যেহেতু আপনারা পছন্দ করে জানিয়েছেন আমাদেরকে, আমরা তো আর ব্যতিক্রম করিনি। আমাদের এই স্টুডিওতে আজকে সেই তিনজনই উপস্থিত আছেন, এবং সেই তিনজনের কাছ থেকে আমরা এক্সপেরিয়েন্স শুনবো, এবং আজকের এই সময়টা অনেক চমৎকার কাটবে বলে আশা করছি। আপনারা যদি যারা আমাকে ঘটনা পাঠাতে চান, আমার কাছে ঘটনা পাঠাতে চান, তারা চলে যান www.facebook। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তাদেরকে যেতে হবে আমাদের ইমেইল অ্যাড্রেসে, এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটা আশা করছি আপনাদের কাছে আছে। তারপরে আমি জানিয়ে দিচ্ছি bhootfm@radiofurti.fm। এই অ্যাড্রেসে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা আপনার ঘটনাটি লিখেও পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আমাদের যে পোস্ট রয়েছে আজকে, সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। যেটা আপনার পছন্দ আপনি সেটাই করতে পারেন। তো আমাদের আজকের ভূত এফএমটা শুরু করছি খুবই চমৎকার একটা মুহূর্তে শুরু করছি। কিছুক্ষণ পরে ঈদ, এবং যারা এই সময় আমাদেরকে সময় দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালোবাসেন বলেই, সেই ভালোবাসার টান থেকেই তারা এখানে উপস্থিত হয়েছেন। তবে তাদের কাছে যাবার আগে প্রতিদিনের মতো আজকেও শুরু করব একটা ইমেইল দিয়ে। আমার কাছে একটা ইমেইল এই মুহূর্তে রয়েছে, যে ইমেইলটা আমি পড়ে শোনাতে চাই। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, চিঠির শুরুতে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার নাম তুহিন, আমি চাঁদপুরে থাকি। ঘটনাটি ঘটে আজ থেকে 3 বছর আগে, 2015 সালে। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। চাঁদপুর সদর থেকে আমি নানুবাড়ি আমার খুব বেশি দূরে নয়। আমরা প্রায় 8 বছর আগে শহর থেকে পরিবার সমেত নানুবাড়িতে শিফট হয়েছি। আবার আমার বাবা একজন প্রবাসী। তখন থেকে নানুবাড়িতেই বড় হয়েছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব বা বলতে যাচ্ছি, তা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টকর এবং বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুকে নিয়ে। 2015 মার্চ 28 রাত 11:50 দিকে হঠাৎ নানু প্রচন্ড বুকে ব্যথা অনুভব করে। আমার মা যদিও নিজে অনেক চেষ্টা করে ব্যথা ভালো করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। প্রায় 1 ঘন্টা পর যখন নানুর অবস্থা প্রায় আশঙ্কাজনক, তখন আমার মা উপায় না পেয়ে প্রতিবেশীদের কাছে যান। অনেক কষ্টে একজন সিএনজি ড্রাইভারের নাম্বার জোগাড় করে ওনাকে আসতে বলেন। আধা ঘন্টার মধ্যে সিএনজি চলে আসে। আমি, আমার মা নানুকে নিয়ে সিএনজির পেছনে বসি। যথারীতি চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছাতে 40 মিনিট লেগে যায়। আমার নানুকে দ্রুত জরুরি বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবার পরে দ্রুত ইসিজি করা হয়। অবস্থা অনেক খারাপ থাকার দরুন ডাক্তাররা ওনাকে ভর্তি করতে অনিচ্ছুক ছিলেন। আমাদের পরামর্শ দিলেন দ্রুত রোগীকে ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রাত তখন প্রায় 1:30। এই সময় ঢাকা নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।
তাছাড়া আমার মা আর আমি একা। আমার মা কোনো উপায় না পেয়ে বড় আঙ্কেলকে ফোন করলেন এবং নানুর শারীরিক অবস্থা সম্বন্ধে আঙ্কেলকে জানালেন। যেহেতু আঙ্কেল থাকতেন চট্টগ্রাম, তাই ওনার আসাও সম্ভব ছিল না। উনি আমার মাকে পরামর্শ দিলেন যেভাবে হোক আজকের রাতটা অন্তত যেন হাসপাতালে রাখা হয়, পরে ঢাকা নেয়ার ব্যবস্থা করা হয়। রোগীর অবস্থা করুণ হওয়ার কারণে আমার মাকে বসেই থাকতে হয় এবং তারপর আমার নানুকে হাসপাতালের 4th তলা অর্থাৎ গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। যেহেতু পুরুষের প্রবেশ নিষেধ, তাই আমাকে গেটের বাইরেই বসে থাকতে হয়। রাত 2টা। গেটে একটু দূরে কিছু পুরনো কেচি গেট পড়ে আসছিল, সেখানে আমি বসলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পাশে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো ওনার কোনো রোগীর ভেতরে আছে। এই ভেবে আমি ওখানে বসে ঝিমোতে লাগলাম। তুহিন, এই তুহিন। হঠাৎ আমার মায়ের ডাকে আমার ঝিমুনি কেটে গেল। আমি দৌড়ে গেলাম গেটের কাছে। যেহেতু গেটে তালা ছিল, তাই আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না। আমি বললাম, কি ব্যাপার, নানু কেমন আছে? মা বলল, ইঞ্জেকশন এবং স্যালাইন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আত্মীয়দেরকে ফোন দিতে দিতে ব্যালেন্স প্রায় শেষ। আমাকে রিচার্জ করার জন্য 100 টাকা দিলেন। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 3:10 বাজে। আমি ভাবলাম হয়তো কোনো দোকান খোলা পেতেও পারি। এই ভেবে আমি রওনা দেব, এমন সময় কেউ একজন ডাক দিল, বলল, ভাই কোথায় যান? আমি হতচকিত হয়ে উঠলাম। দেখলাম চাদরে জড়ানো ওই লোকটা বসে রয়েছে। আমাকে আবার বলল, ভাই কোথায় যান? বললাম, এই তো একটু রিচার্জের দোকানে যাই, আপনার কিছু লাগবে? লোকটি এবার চুপ। আমি কেমন একটা ভয় অনুভব করলাম। চলেন, আমিও আপনার সাথে যাই। যাক, ভালোই হলো, এত রাতে একজনকে পাওয়া গেল। হাসপাতালের সিঁড়ি দিয়ে নামার সময় লোকটির মুখ খুলল। আমাকে জিজ্ঞেস করল, ভাই এত রাতে কাকে নিয়ে আসছেন? আমি সবকিছু বলার পর লোকটি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি ওনার ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি কেমন একটু অন্যরকম হয়ে গেলেন। মোবাইলের আলোয় ওনার সম্পূর্ণ চেহারাটা স্পষ্ট নয়। এই গরমেও চাদর দিয়ে মুখখানা আষ্টে পৃষ্ঠে ঢেকে রেখেছেন। উনি ওনার ঘটনা বলতে শুরু করলেন। ওনার পরিবারে উনি একা, বাবা নেই, মারা গেছেন অনেক আগেই। একমাত্র মাকে নিয়েই পরিবার। আজ সন্ধ্যায় ওনার মার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। ওনার একজন খালা ছিল, উনি সহ ওনার মাকে নিয়ে চলে আসেন। যথারীতি 10টার পর গেটটি বন্ধ করে দেয়া হয়। মহিলা ওয়ার্ডে কোনো পুরুষকে থাকতে দেয়া হয় না। ওনার মা নাকি এর আগেও এমন কয়েকবার হয়েছিল, কিন্তু অন্যবার ওষুধ খেয়ে ভালো হয়ে যেত। এবার ব্যথা এত বেশি ছিল যে হাসপাতালে আনতেই হলো। কথা বলতে বলতে আমরা মেইন রোডে চলে আসলাম। কয়েকটা ফার্মেসি আর হাসপাতালের কিছু দোকান খোলা ছিল, কিন্তু ফ্লেক্সি লোড, কিন্তু কোনো রিচার্জ করার দোকান সব বন্ধ। আমি আর উনি হাঁটতে হাঁটতে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম, কিন্তু কোনো লোডের দোকান খোলা ছিল না। তাই বাধ্য হয়ে হাসপাতালে ফিরতে শুরু করলাম। হঠাৎ উনি বললেন, ভাই আমি আর যাব না, তুমি চলে যাও। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি গোঙাতে গোঙাতে বললেন, আমার মা আর বাঁচবে না, ওনার সময় শেষ হয়ে এসেছে। এটা কি বলছেন আপনি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই খুব দ্রুত হাঁটতে লাগলেন। আমি ওনার সঙ্গে সঙ্গে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আমি সর্বশক্তি দিয়ে দৌড়েও ওনার কাছে যেতে পারলাম না। ভাই, ও ভাই, ভাই দাঁড়ান, আরে দৌড়াচ্ছেন কেন? কথাগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু না, উনি এতটুকুও থামলেন না। আমার চোখের সামনে কেমন অস্পষ্টভাবে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। গভীর রাত, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও আমার একমাত্র সম্বল। ওনার এমন আচরণে আমি বিস্মিত হয়েছি ঠিকই, কিন্তু খেয়াল করিনি কখন উনি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। দ্রুত আমি হাসপাতালে ফিরে যাই। পড়িমড়ি করে হাসপাতালের সিঁড়ি বেয়ে 4 তলায় উঠি। কই, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। একটু আগে চাদরে মুড়ি দেয়া লোকটা সেখানে নেই। আমি ভাবলাম হয়তো এখনো আসেনি লোকটা। এই 7-5 ভাবতে ভাবতে ওই পুরনো কেচি গেটের সামনে বসে ঝিমুতে লাগলাম। ভোর 6:20। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি আমার মায়ের ফোনে রিং করি, নানুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি। মা বলল, এখন কিছুটা ভালো। আমি ওদিক দিয়ে তাকিয়ে চাদরে মুড়ি দেয়া লোকটাকে দেখতে পেলাম না। 8:30।
গেট খুলে দেয়া হয়। অনেকেই আমার পরিবারের সাথে দেখা করতে গেটের কাছে ভিড় জমান। আমিও দ্রুত ভিতরে গেলাম। গিয়ে নানুকে দেখলাম স্যালাইন আর অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে। একটু পর ডাক্তার আসবে, তাই আমাকে আবার বের হয়ে যেতে হবে। আমার নানুর পাশের বেডে একজন বয়স্ক মহিলাকে রাখা হয়েছে। উনি নাকি ভোর থেকে একটুও নড়ছেন না। নার্সদের ধারণা হয়তো বেশি স্যালাইনের কারণে ঘুমে আড়ষ্ট হয়ে গেছেন। কিন্তু ঘটনা ঘটে ভোর 10টার সময়, যখন ডাক্তার এসে দেখেন ওনার হার্টবিট নেই। ওনার নাড়ি টিপে দেখেন না, জীবিত নেই, উনি মারা গিয়েছেন। লাশটা নরম হতে শুরু করেছে। রোগীর সাথে তার বোন এসেছিল। উনি কান্নায় ভেঙে পড়েন। লাশটা অল্প কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বেড থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন ওনার বোন। আমার মায়ের সাথে নাকি গতরাত্রে অনেক কথা হয়েছিল ওনার। সেই সূত্রে আমি জানতে পারি ওনার এক ছেলে ছিল। ছেলেটা নাকি একটু পাগল স্বভাবের। এলাকার সবার সাথে পাগলামি করত বলে অনেক মার খেতে হয়েছে। দিন রাত ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না ওর। খিদের সময় বাড়িতে এসে ভাত খেয়ে যেত, কিন্তু কোনো রাত্রে বাড়িতে ফিরত না। কিন্তু কোনো কয়েকদিন হলো ওর কোনো খোঁজই নেই। অনেক খোঁজাখুঁজির পর ওকে একটা কচুরিপানার ডোবায় পাওয়া যায়। পচে গলে চেহারা এত বিচ্ছিরি হয়ে গিয়েছিল যে লাশটা দেখেও সবাই ভয় পেয়ে গেছে। কিভাবে ও মারা যায় তা কেউ বলতে পারেনি। হঠাৎ আমার গতরাত্রে ওই লোকটার কথা মনে পড়ল। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। তাহলে কি ওনার ছেলেই গতরাত্রে আমার সাথে কথা বলেছে? আর বারবার সেই একই কথা, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না। আমি আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলিনি। জানি কেউ বিশ্বাস করবে না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেবে। কোনোদিন আর কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আপনাকে ঘটনাটি পাঠিয়ে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে, দীর্ঘ 9 মাস হার্টের ব্যথায় আক্রান্ত হয়ে একদিন ভোরবেলা আমার নানু ইন্তেকাল করেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যেরকম বলছিলাম যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছেন ডক্টর আলিফ, এবং ঈদের স্পেশাল এপিসোডে আমরা সাধারণত কোনো মেসেজ পড়ি না বা কমেন্ট পড়ি না, তো এটা বরাবরই হয়ে আসছে, এবং আজকে আমরা শুধু ঘটনা শুনবো। তো ডক্টর আলিফ আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আশা করছি যে তার ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঈদ মোবারক। ঈদ মোবারক যখন বললেনই তখন নিশ্চয়ই গরু টরু সবকিছু কমপ্লিট না? রাসেল ভাই আলহামদুলিল্লাহ সবকিছু। আগামীকাল তো ঈদের দিন, ইনশাল্লাহ দেখা যাক সবকিছু ঠিকঠাক যায়। সবকিছু ঠিকঠাক আছে, এবং সবারই কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক, এই প্রত্যাশা আমার। ইনশাআল্লাহ। রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ একদম স্পেশাল এপিসোডে আমাকে নিয়ে আসার জন্য। অবশ্যই। আর ঘটনাতে যাওয়ার আগে সবাইকে আবারও এই আজকে থ্যাংক ইউ জানাবো, কারণ আজকে ঈদের দিন অনেকে ব্যস্ততার মাঝখানে আজকে রাতে শুনছেন। আজকে রাতে এমনি তো এই ব্যস্ততার মাঝে শুনতেও মজা আছে। আমি দেখেছি যে এই ব্যস্ততাটা খুব মজার ব্যস্ততা, অবশ্যই ঈদের আগের দিন রাতের ব্যস্ততাটা। তো আলিফের ভিডিও আছে আজকে পেজে। থ্যাংক ইউ। তো যে ঘটনাটা বলবো তিনিও আমার রোগীদের থেকে একজন, তার পরিচিত একজন ঘটনা। তো আসলে ডক্টর হয়ে একটা সুবিধা আছে রাসেল ভাই, প্রচুর মানুষজনের কাছ থেকে ঘটনা পাওয়া যায় যখন সে শুনে যে আমি এরকম ভূতে ফেমে আসছি। তো যে ভাইয়ার ঘটনা বলবো তার নাম হচ্ছে সুজন। তার বাবা মা কেউ ছিলেন না। আচ্ছা। তো বাবা যখন মারা যায় তার 6 মাসের মাথায় মা মারা যায়, কিন্তু মা মারা যাওয়ার ঘটনাটা এমন যে মা কি কারণে মারা যায় তা আসলে এখনো পর্যন্ত উনি বের করতে পারেন নাই। বাবা মারা গেছেন 6 মাসের মাথায় রাতের বেলা, হয়তো স্ট্রোক, মানে এত কিছু চেষ্টা করেন নাই জানার জন্য যে মা কেন মারা গেছে। গ্রামের মানুষজন তো এখনকার এই নাক ছিটকে জগতের থেকে একটু ভিন্ন জগতের ঘটনা, কারণ রাসেল ভাই 1983 সালের ঘটনা। আচ্ছা। এই রিসেন্ট ঘটনাগুলো না আগের ঘটনা থেকে একটু ডিফারেন্ট। আগের ঘটনার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি এই ঘটনা কালেক্ট করতে তার সাথে প্রায় কুষ্টিয়া এবং ঢাকার মাঝামাঝি রাস্তা, যে আমাদের আফনান ভাইদের রাজবাড়ি এলাকায় আমার সাথে তার দেখা হয়। আমি ওটি করতে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা। তো হাসপাতালেই দেখা, হাসপাতালেই পরিচয়। ওই তখন তিনি আমার সাথে, ওই দিনই ফার্স্ট দেখা, এবং এরপরে আর তার সাথে আমার দেখা হয় নাই।
তো তিনি আমাকে ঘটনা বলেছিলেন এবং ঘটনাটা রাসেল ভাই আমি আগেই কালেক্ট করে রেখেছিলাম, আমার আগে এপিসোডে বলার কথা ছিল, কিন্তু সামহাও আমি এটা সিলেক্ট করি নাই। আচ্ছা। আজকে ঈদের দিন মনে হয় এটা বলা উচিত। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম তুহিন সাহেবের ঘটনাটা, জি জি, ওনার ঘটনা যেমন হৃদয় বিদারক, এটাও একটু কাছাকাছি পর্যায়ের ঘটনা। আচ্ছা। তো উনি ওনার বাবা মা ছিলেন না, তো ওনাকে লালন পালনের দায়িত্ব নেন হচ্ছে ওনার খালা, আচ্ছা। মেঝো খালা। তো ওনার খালার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, গ্রামের একটা গ্রাম অঞ্চলে, আমি নাম বলছি না সেই জায়গা। তো উনি বড় হয়েছিলেন খুলনাতে, কিন্তু কুষ্টিয়াতে পরবর্তী সময়ে তার খালার কাছে চলে যেতে হয়। তো কুষ্টিয়াতে যেখানে থাকতেন সেখানে থাকতে থাকতে 5 বছর হয়ে যায়। তো 16-17 বছর ক্লাস 9-এ তিনি পড়েন, তখন 1983 সালের ঘটনা বলছি। তো ওই দিন প্রচন্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। স্কুল শেষে সে বাসায় আসে। বাসায় আসার পরে তাদের বাসাটা এরকম যে ওই গ্রামের বাড়ির সব ওই বাড়িটা, ওইখানকার যে কয়টা ঘর বাড়ি আছে তাদের বাড়িটা সবার লাস্টে। তার বাড়ির পেছনে একটা ঝোপ আছে, আর ঝোপের মানে বাড়ির পেছনটাতে ঝোপ, গরুর গরু রাখার একটা গোয়াল ঘর আছে, আর পাশে একটা ল্যাট্রিন আছে তাদের পিছনে যাওয়ার জন্য। ঘরের তো অনেক আগের কথা বলছে রাসেল ভাই। আর ঠিক ল্যাট্রিনটা থেকে 15-20 কদম পেছনে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে ওই বলে যে ওইখানকার লোকজন মিলে মাছ চাষ করে। আচ্ছা। তো উনি 5 বছর হয়ে যায়, তো সেখানকার লোকাল স্কুলে পড়াশোনা করতেন। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হবে ভাব। তো বাসা আসতে আসতে 8টা বেজে যায়। স্কুল শেষে খেলাধুলা শেষে আড্ডা মেরে রাত্রে বাসায় যেতে আসতে তখন লাগে। তো পড়াশোনা করে তিনি শুয়ে পড়েন। সেদিন রাতের বেলা এরকম যে তাদের বাসায় রাসেল ভাই বিড়াল আছে, ওই বিড়ালটা প্রায় সময় কান্নাকাটি করে। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে এরকম মেঘের গর্জনে। তো তার বাসা, তার মানে বারান্দা, ঘরের যে বারান্দা, ওই পরে টিন শেড, তো ঘরের যে বারান্দা সেখানে তার খাট ছিল, পড়ার টেবিল ছিল, ওখানে এসে পড়তো থাকতো। তো তার খালার আবার কোনো সন্তান ছিল না, তিনিই থাকতেন সবসময় তার খালা খালুর দেখাশোনা করার জন্য। খালা খালু বয়স্ক। তো রাত্রে তখন ঘড়ির কাটা কয়টা ঠিক নাই, মনে নাই তার, কিন্তু তখন যে গভীর রাতে, এটা তিনি একদম স্পষ্ট আমাকে বলেন যে গভীর রাতে তার ঘুম ভাঙে। আর গ্রামাঞ্চলের রাতে রাসেল ভাই 1983 সালে রাত 12টা মানে অনেক গভীর রাত। আমি এরকম সময়টাই ধরে নিয়েছি আর কি। হঠাৎ করে তিনি কান্নার শব্দ পান। তো ঘুম ভাঙার পর কান্নার শব্দ পাওয়ার জন্য আরো পরিষ্কার ভাবে টিনের চালে তিনি কান রাখেন, যাতে সে পরিষ্কার শুনতে পান এই কান্নাটা কোথা থেকে আসছে। কারণ তারাই হচ্ছে ওই বাড়িটার সর্বশেষ বাড়ি, ওখানে এত রাতে কোনো লোক আসার কথা না। প্রথম ইনস্ট্যান্সে মনে হচ্ছিল যে সে জায়গাটা বিড়াল কান্না করছে। বিড়ালের কান্না আপনি রাসেল ভাই একটু খেয়াল করেন যে অনেক সময় মানুষের মতো, এত স্পষ্ট মানুষের মতো কান্না করে। প্রথম মনে হচ্ছিল এটা বিড়াল কান্না করছে। এই কান্নাটা যখন একটু গভীর হয় তখন বিলাপে শুরু হয়। বিলাপটা এরকম যে আমাকে একটু খেতে দেন, আমি ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাই নাই। ওখানকার যারা গরিব ভিক্ষুক তারা সকালবেলায় এরকম ভিক্ষুক বা ভিক্ষা করেন। এত রাতের বেলা এই জায়গায় খাওয়া চাচ্ছে, খুব অবাক লাগতে থাকলো। কিছুক্ষণ পর গভীর কান্না, এত মায়া কান্না যা উনি এরকম কান্না আগে কখনো কাঁদতে দেখেন নাই। এরকম কান্না শুনলে যে কেউ ঘর থেকে দৌড়ে বের হয়ে যে তাকে সাহায্য করতে চাইবে। বলছে যে আমাকে কেউ কিছু খেতে দেন, আমি সারাদিন কিছু খাই নাই। মুহূর্তের মধ্যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় তার মায়ের মতো, আমাকে একটু খেতে দেন, আমি কিছু খাই নাই। তো স্বাভাবিকভাবে আপনার মা মরা ছেলে, সে মায়ের ভয়েস শুনছে, মা খেতে চাচ্ছে। প্রথম ধাক্কাতে তার একটু হেল্প করতে মনই চাচ্ছিল, কিন্তু রাসেল ভাই এত গভীর রাতে কে আছে ওইখানে এটা জানার জন্য প্রথমে সে চিন্তা করে আমি কি বের হব কিনা। আর ওই টাফিলে যেত, তো রাতের বেলা প্রায় সময় তিনি ঘরে আসতেন ওখানে বন্ধু বান্ধবদের সাথে। তো তার এরকম ছিল যে আমি তো যেতেই পারি রাতের বেলা, কতই তো আসছি, কত গভীর রাতে বাসায় আসছি, এটা কোনো রাতই না। তো উনি হারিকেন নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যান। তো বাড়ির পেছনটা যাওয়ার সময় ওই ল্যাট্রিনটা পড়ে, ল্যাট্রিনটা থেকে বাম দিকে পশ্চিম দিকে তিনি দেখতে পান একটা উঁচু ঢিবির মতো। ওই ঢিবির উপর, ঢিবিটা এরকম যে প্রথমে এটা ঢিবি মনে হলো, পরবর্তীতে সময় হয়েছে 3.5 হাত, ওই কবরের মতো একটা স্পেস। খুব
অবাক লাগতে থাকে যে এই জায়গায় তো লাস্ট 5 বছর ওয়াশরুমে তো যাওয়া আসা হয় রাসেল ভাই, এখানে কখনো এরকম উঁচু ঢিবির মতো কিছু ছিল না। তিনি প্রথম ধাক্কাটা তখন পেয়ে যান যে একটা মহিলাকে দেখে। গাছের নিচে একটা মহিলা বসে আছে, ওই গাছটাও আবার ওই আপনার রাবার গাছ। ওখানে রাবার গাছটার সামনে একটা কবরের মতো একটা স্পেস। এটা কবর কিনা রাসেল ভাই এটা আমি এখনই বলতে পারছি না। একটা মানুষ দেখতে পান, মানুষের অবয়ব দেখতে পান, এইটা দেখে উনি ভয়ে ভেতরে চলে যান। ওই মুহূর্তে খালুকে জাগাবে কিনা জাগাবে এই ডিসিশনে ভুগতে থাকেন। তো সবাই ঘুম। উনি রুমে আসার পরে উনি আবারও কান পাতার চেষ্টা করে, ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, আমাকে একটু হেল্প করেন, আমার অনেক বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খুব গুছিয়ে বলছি, এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে ছিল। তো উনি ভাবছে বলবে কি বলবে না। হঠাৎ করে এরকম সময় আস্তে আস্তে এই ওখানকার মসজিদে তখন মাইকে আজান হতো না, ওই এলাকার মসজিদে, তো ভয়েসের আজান আসছে এমন সময় শুনতে পেল, আর ঠুকঠাক শব্দ হচ্ছে, তার মানে তার খালু জেগেছেন। আচ্ছা, ওইটা এই ঠুকঠাক শব্দের মধ্যে ওই কান্নাটা হারিয়ে যায়। আচ্ছা। তো পরবর্তী দিন রাসেল ভাই মানে এটা সিম্পল ভাবেই উনি নিয়েছেন যে কান্নাটা উনি বের করবে। ইয়াং মানুষ তো পরের দিন স্কুলে সে আর যায় নাই। বিকালবেলা তাদের একটা জায়গা আছে, কালভার্টের মতো একটা জায়গা, সেখানে ফ্রেন্ডদেরকে বলে যে এই ঘটনা, আমি তো রাত্রেবেলা গতকালকে আমাদের বাড়ির পিছনে উঁচু ঢিবির মতো পাইছি, কিন্তু বুঝলাম না আমার খালু যতক্ষণ বাথরুমে যায় ল্যাট্রিন ইউজ করে, তারা এরকম ঢিবির কথা কেন বলে না। এটা কি তারা খেয়ালই করে নাই? জিনিসটা কি খেয়াল করে না? আমি তো দেখলাম যে রাবার গাছটার সামনে উঁচু একটা ঢিবির মতো হয়ে আছে। তো তার একটা ফ্রেন্ড খুব ইন্টারেস্ট শো করে যে দোস্ত তোর সাথে আমি আজকে থাকবো, তোর সাথে আমি থাকবো, আমাকে থাকার ব্যবস্থা কর, তোর সাথে আমি আজকে ঘুমাবো। তো এটা প্রথম না যে ফ্রেন্ডটা তার সাথে আজকে থাকছে, এর আগেও সেটা ফ্রেন্ড তার সাথে ছিল। তো সে ওই ফ্রেন্ডকে নিয়ে যায়, তার ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ। ফ্রেন্ডকে নিয়ে যায় এবং তার সাথে রাতে থাকার ব্যবস্থা করে। কোন কান্নার সাউন্ড রাসেল ভাই সেদিন রাতে আর হচ্ছে না। আচ্ছা, খুব অদ্ভুত লাগছে যে কোনো কান্নার সাউন্ড নাই। তো ওর ফ্রেন্ড হঠাৎ মাথার মধ্যে, দুষ্টুমি বুদ্ধি তো, এই তুই না বলছিলি কবরের মতো উঁচু ঢিবি একটা আছে, ওইটা দেখে আসি। তো সেখানে তিনি হারিকেন নিয়ে যান। হারিকেন নিয়ে যায়, দেখেন যে কবরের মতো উঁচু ঢিবি, ওখানে ওই মানুষটা বসে আছে, দুইজন একসাথে দেখছে, কিন্তু ওই মানুষটার তেমন মুভমেন্ট নাই, কোনো কান্নার সাউন্ড নাই, কিচ্ছু নেই। এটা দেখে ওনার ফ্রেন্ড কি করে, ওই তাড়ানোর ব্যবস্থা করে, লাঠি ছোটা নেই, লাঠি মানে গাছের ডাল ভেঙে এই কে এখানে মানে তাড়া করবে, এরকম অবস্থা। ওই মহিলা যখন ওনার দিকে তাকায়, ওনার আর কিছু মনে নাই, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ফ্রেন্ডকে চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় জানা না। আচ্ছা, ওই দিন রাতের বেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা দেখে সে অজ্ঞান হয়, সেটা হচ্ছে ওই মহিলা একটা ছোট বাচ্চার মাথা জিব্বা দিয়ে চাটছিল। আচ্ছা, এটা তো খুব ভয়ঙ্কর দৃশ্য। এটা ছোট একটা মাথা, জিব্বা, ছোট একটা বাচ্চার মাথা। এখন এটা আদৌ বাচ্চার মাথা নাকি অন্য কিছু, তবে যতটুকু এই হারিকেনের আলোতে মনে হচ্ছিল যেটা বাচ্চার মাথা হতে পারে। উনি অজ্ঞান হয়ে যায় আসল ভাই, প্লাস ওনার ফ্রেন্ডকে টান দেয়, চুলের মুঠি ধরে টান দেয়। পরের দিন সকালবেলা উনি ওনার খালুকে জানায় ঘটনাটা। খালু ওনাকে বাইরেই পায়। তো খালু যখন বাইরে পায় তখন বলে কি অবস্থা, বলে যে আরে ভাই খালু, আমার এই হয়েছে রাতের বেলা, সবুজ আসছিল রাত্রেবেলা, আমি গত পরশু দিনই এই জিনিসটা প্রত্যক্ষ করছি, আজকে গতকালকে রাতে এই ঘটনা ঘটলো। তো ওই দিন আবার সবুজের বাবা মা আসছে, তার ছেলে তো গতকালকে থেকে আসে নাই, তো বাসায় নাকি ছেলে জানায়ও নাই যে উনি রাত্রেবেলা এখানে থাকবেন। তো ঘটনাটা ক্লিয়ার করে সবাইকে বলে যে এই ঘটনা, আমি রাত্রেবেলা এখানে এই উঁচু ঢিবি আছে, আপনি কি খেয়াল করেন নাই নাকি, আমি আর সবুজ ছিলাম রাত্রেবেলা, সবুজকে তো আমি রাত্রেবেলা আমার সাথে থেকে এই অবস্থা হয়ে গেছে। তো উনিও ভীত সন্ত্রস্ত ছিল, সবাই তেমন কিছু বলেন নাই, কিন্তু ওই এলাকা ভিত্তিক ডিসিশন হয় যে আসলে কি আছে এটা দেখার জন্য। প্রথমে ওই জায়গাটা আসলে একটা ঢিবির মতো আসলেই পায় এবং ডিসিশন হয় যেটা খুঁড়বে। তো এলাকার লোকজন প্রায় ওই ঘর যে কটা ছিল সেখানকার লোকজন বাদেও অন্যান্য এলাকার লোকজনদের মাঝে খবর ছড়ায় যায়। তো তারাও কয়েকটা মানুষজন আসে দেখতে। তো কবর খোঁড়ার জন্য রাসেল ভাই আপনি কতটুকু খুঁড়বেন? 3.5 হাত, মানে গর্ত করছে কিছু বাচ্চারা। তো গোর খোদার একটা ভিতরে কিচ্ছু নাই, আমি উঠে চলে আসি। হঠাৎ করে তার পা একটা নরম সারফেসের মধ্যে পড়ে, পায়ের থেকে হাত বের করে দেখে যে একটা হাতের কবজি কবরের ভেতরে।
এবং মানে একদম তাজা হাতের কবজি। উনি খুব ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আরেকটা হাত পায় এবং 4টা পা পায় যত ভেতরে ঢুকে। কিন্তু ভেতরে ঢোকার সময় কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড তখন সবাই শুনতে পায় রাসেল ভাই, আর হই হুল্লোড় পড়ে যায় গ্রামের বাড়ির মানুষজন যে কি হচ্ছে এই জায়গাটাতে। কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড আসছে, সাথে সাথে একটা মাথা পাওয়া গেল। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই হাতগুলার পাগুলো উঠে একটা থালার বস্তার মতো পিছিয়ে ওখানে রাখছিল বারবার। তো এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর বলছে আপনারা সবাই একটু দুরূদ পড়তে থাকেন আর কালেমা শাহাদাত পড়তে থাকেন। তো উনি যেটা দেখলেন, সবাই যেটা দেখলেন, কালেমা শাহাদাত পড়ার পর হাতগুলা বারবার ভাইব্রেট করছিল, হাত নড়ে নড়ে উঠছিল, হাত আর পাগুলা কালেমা শাহাদাত পড়ার পর নড়ে নড়ে উঠছিল। আরো যখন গভীরে যাওয়া গেল তখন দেখা গেল যে একটা মাথা, একটা মহিলার মাথা। এই মহিলার মাথা দেখে ওইখানের যে ভিড়ের মানুষজন ছিল আসলে ভয় পাচ্ছে না কেউ, কিন্তু সবাই দেখে খুব হতভম্ব হয়ে যাচ্ছে। ওই ভিড়ের মাঝখান থেকে একটা লোক অজ্ঞান হয়ে যায়। পরে আবার ওনাকে নিয়ে ছোটাছুটি, পরে ওনাকে নর্মাল করার পর জানতে পারে, এবং ওই মাঝখানে ওনাকে নর্মালের মাঝখানে একদল ওইটাকে ওই লাশ উঠায়, একটা বাচ্চা সহ লাশ উঠানোর পর কাফনের কাপড় দিয়ে পুরা লাশটা পেঁচানোর পর এটা বাড়ির উঠোনের মাঝখানে রাখা হয়। তো ওনাকে যখন নর্মাল করা হয়, নর্মাল করার পরে উনি ওনার কাছ থেকে জানতে পারে উনি আবার 1 গ্রাম পরের মানুষ। উনি দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি বাজারে যাচ্ছিল, সবাই জটলা দেখে। তো সবাই শুনে যে কি জানি অলৌকিক একটা ঘটনা ঘটেছে বাড়ির পেছনে, সেও আসে ইন্টারেস্ট নিয়ে দেখতে। সে বলে এটা আমার পাশের বাড়ির মহিলা, উনি এইখানে কিভাবে আসলো, এই কবর এখানে কিভাবে আসলো। তো পরবর্তীতে এই লাশ ওনাদের বাড়ি, ওই মেয়ের মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, এবং শোনা যায় যে ওই মহিলা রাসেল ভাই সুইসাইড করে, যখন সুইসাইড করে তখন উনি প্রেগনেন্ট ছিলেন, এবং যে সুইসাইড করার রিজনটা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি থেকে। কিন্তু এই সুইসাইড করার পরে ওনার লাশ কোথায় ছিল এটা কেউ খেয়াল করে খোঁজ নেয়নি, সবাই জানেন উনি চলে গেছেন কোথাও। তো পরবর্তী সময় জানা যায় এলাকা ভিত্তিক যে উনি সুইসাইড করেছিলেন, তো লাশ কোথায় এটা কেউ জানতো না। এই জায়গায় চলে আসবে তার বাড়ির পেছনে, এটাও কখনো তিনি কেউ কল্পনা করেনি। তো দাফন শেষ হয়, দাফন শেষ হওয়ার পর উনি আর এইগুলি কেমন খোঁজ খবর রাখেন নাই। কিন্তু রাসেল ভাই বাড়ির পিছনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনার নিশ্চয়ই বাড়ির পিছনে যেতে ইচ্ছা করবে না। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। পরবর্তীতে ওই জায়গাতে আর এরকম কিছু দেখে নাই, কিন্তু উনি বাড়ির পিছনে ওই পিছনে আর কখনো যেতে পারেন। বাহ, অনেক চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করলাম আমরা আমাদের আজকের ভূত এফএম। যদিও তার আগে একটা ইমেইল গেছে এবং তারপরে ডক্টর আলিফের কাছে আমরা তখন ঘটনা শুনছিলাম, এবং আপনারা শুনছেন ভূত এফএম ঈদ স্পেশাল, যেটা একদম ঈদের আগের মুহূর্তে কয়েক ঘন্টা আগে প্রচারিত হচ্ছে। এবং আপনারা সবাই এই ব্যস্ততার মধ্যে, যেভাবে আলিফ যেমন বলছিলেন যে আপনারা সময় দিচ্ছেন আমাদেরকে, জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইমেইল করতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এইখানে আপনারা ঈদের শুভেচ্ছা যেমন জানাচ্ছেন, আরো সবকিছুই লিখতে পারেন আমাদেরকে। ঈদের শুভেচ্ছা ছাড়াও কোন ঘটনা ভালো লাগছে সেটাও লিখছেন, সবকিছু আমাদের জানান, এবং আমরা সারা সপ্তাহ জুড়েই আপনাদের এই জিনিসগুলো ফলো করি। সো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখন যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, তখন থাকবেন আফনান ভাই। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর ইউ-ফুর্তি রেডিও এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8 FM, আর আমরা ঈদ স্পেশাল এপিসোডে আছি আজকে। ভূত এফএম ঈদ স্পেশালে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমি রাসেল আছি এই মুহূর্তে। আমার সাথে রয়েছেন আফনান ভাই, এবং মাসুম ভাই তো আছেনই অলওয়েজ মিউজিকে। সো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আফনান ভাইয়ের ঘটনায় যাব, এবং তার কাছ থেকে শুনে আসবো তার জীবনের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম।
তারা একটু কথা বলে নেই না? অবশ্যই। হ্যাঁ, কথা বলে নেই। সেটা হচ্ছে ঈদের প্রস্তুতি কিরকম? ওয়ালাইকুম হ্যাঁ, সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যেহেতু আসছি এখানে, স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন আজকে তো বাসায় যাওয়া হয় নাই। জি। তো আসলে রাসেল ভাই, মানে আপনি যখন আমাকে জানালেন যে আসতে হবে, আসলে সত্য কথা বলতে কি 2013 সাল থেকে তো এখানে আসছি। জি। তো আসলে যখনই মানে রেডিও ফুর্তিতে আসার সুযোগ পাই, তখন সেটা ঈদ হোক, যাই হোক, যে অকেশনই হোক, সেই আমার যাওয়াটা আমি পিছিয়ে দিই। তো যার কারণে আজকে এখানে, জি। এবং এটা কিন্তু টোটালটাই মানে সকল লিসেনারদের ভালোবাসা, আর কিছু মানে না। আর কিছুই নাই, ভালোবাসাটার জন্যই আমরা কিন্তু আসি এখানে। সত্যি তাই। তো আজকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি যারা রেডিও ফুর্তির সাথে সংশ্লিষ্ট যারা আছেন, স্পেশালি রাসেল ভাই এবং মাসুম ভাই যারা আছেন, তারপরে যারা গেস্ট আমি ছাড়াও আছেন, বাবু ভাই আছেন, আলিফ ভাই আসছেন, তারপরে আর লিসেনারদের কথা কি বলবো, যে আপনারা শোনেন দেখেই তো আজকে রেডিও ফুর্তিতে এতদিন ধরে চলছে এই প্রোগ্রামগুলো। তা যদি সেই 2010 সাল থেকে শুরু, আজ 2018 সাল, অনেক দিন কিন্তু রাসেল ভাই, একদম অনেক দিন। তো আর এই 2000 এত সময় ধরে একটা প্রোগ্রামের মানে কন্টিনিউ করাটা অনেক কঠিন ব্যাপার।